প্রধান উপদেষ্টা বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় না আসায় হতাশ বিএনপি, এরকম একটা হেডলাইন হয়েছে পত্রপত্রিকা। কিন্তু আমরা জানতে চাই যে নির্বাচনের কি সুস্পষ্ট ঘোষণা আপনারা আশা করছেন? প্রফেসর ইউনূস এবং তার দপ্তর থেকে বারবার জানানো হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 2025-এর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এইটা কি আপনার মানে এই 6 মাসের একটা টেনিউর কেন বিএনপি যথেষ্ট মনে করছে না? বিএনপি কেন একটা নির্দিষ্ট ঘোষণাই চাচ্ছে? আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন ডক্টর হোসেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। আমি আপনার মাধ্যমে শ্রোতা দর্শকদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে রাজনীতিতে বিশেষ করে আগামী নির্বাচন। কেননা বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রধান উপদেষ্টা সাহেব জাতিকে আশ্বস্ত করেছিলেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হইল তাদের সর্বাধিক অগ্রাধিকার। এখন 9.5 মাস অতিক্রম করেছে। এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের তালবাহানা উশিলা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে যারা পতিত, যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট, তারা দেশে বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং অনেক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ইতিমধ্যে আমরা দেখেছি। সেজন্য আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম, এই সরকারের যে ওয়াদা, সেই ওয়াদাটা পূরণ করে অতি শীঘ্র নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া, অর্থাৎ দিন তারিখ ঘোষণা দেওয়া। এখন বলছে যে বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত করতে পারবে তারা। কিন্তু আমরা বলতে চাচ্ছি, কেন সরকার একটা তারিখ ঘোষণা করতে পারবে না? না করার তো কোনো কারণ নাই। এখানে যে উশিলাগুলো সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম সংস্কার। আমরা সংস্কারকে সমর্থন করি, করেন না আমরা যে আপনারা সংস্কার সমর্থন করেন না। আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থান নিয়েছেন যে আচ্ছা যাই হোক, সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি। না না না, আমরা প্রধান উপদেষ্টাকে রিটেন যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি, সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরো আগে থেকেই, এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই বিএনপি কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে। এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান, আমরা এই 31 দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন গিয়ে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি। এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে, আবার অনেক জায়গায় মিল নেই। সব জায়গায় মিল থাকবে এমন কোনো কথা না। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা, গণতন্ত্রের উত্তরণের জন্য, ঐক্যমত্য সৃষ্টি করার জন্য আমরা একমত হয়ে ডেলিগেশনে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। তো এরপরে আসে মামলার বিষয়। জি, মামলা আমরা বলতে চাই বিচারের ব্যাপারে আমরা কাল সেই দিনও প্রধান উপদেষ্টার কাছে বলেছি লিটেন। আজকেও আমরা যে প্রেস ব্রিফিং করেছি এখানে বলেছি যে মামলা যাতে করে দ্রুত শেষ হয় এ ব্যাপারে বিএনপি সবচেয়ে আগ্রহী। কারণ বিএনপি গত 16 বছর যাবৎ সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত। তা আমরা কেন বিচার চাইব না? কি পরিমাণ তারা এই
কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি খালি একটা বিষয়, যে বিএনপি দাবি করতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে, সংস্কারের প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিচ্ছেন, যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাট অফ টাইম। এই 6 মাসের ডিসপিউট ধরে নেই, এবং অনেকেই বলতেছেন এর মধ্যে রোজা আসবে, এই আসবে, আসলে 2 মাসের ডিসপিউট, মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে, তো ও বা বড়জোর এপ্রিল, এই 4 মাসের জন্য মানে বিএনপি এরকম মরিয়া হয়ে, বা বিএনপি এত রাগ হচ্ছে কেন 4 মাসকে নিয়ে? বিএনপি কেন এত অস্থির? কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছে, জি, তা আমরা কেন এই জন্য ধৈর্য ধারণ করি না? জি, কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে এই জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এ সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে। যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্বায়ত্তশাসন নির্বাচন দিতে হবে, এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে। সেই জন্য আমি সংস্কার এনেছিলাম, সংস্কার বিচার এগুলোকে কিন্তু সামনে আনা হচ্ছে, কিছু এগুলো তো দরকার নাই। আমরা যে জন্য বলছি আমরা সংস্কার চাই, সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না, ওই দিনের মধ্যে এই সংস্কারটা শেষ করতে হবে। সংস্কার একটা চলমান বিষয়। ঠিক মামলার ব্যাপারে, রায়ের ব্যাপারে বা পরিচালনার ব্যাপারে আমরা সবসময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনে মামলাগুলো নিষ্পত্তি হোক। রাইট। তো যদি স্বাধীন বিচার ব্যবস্থাই বলি, তাহলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে বা সরকারের একজন উপদেষ্টা হিসেবে কিভাবে বলতে পারি যে অমুক দিনের মধ্যে এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে? অর্থাৎ সে কারণে আমরা বলছি যে উসিলাগুলো সন্দেহজনক, যে কাজগুলো আমরা সিমালটেনিয়াসলি করতে হবে। রাইট, আমরা এই প্রসঙ্গে আসব। আমরা একটু পিছনে ফিরে যাই। প্রধান উপদেষ্টার সাথে যে বিএনপির বৈঠক, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, সাথে আরো 3 জন শীর্ষ নেতা আপনাদের মধ্যে ছিল। তো সেইখানে আপনারা স্পেসিফিক ভাবে 3 জন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছিলেন, কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে তাদেরই একজন উপদেষ্টা সেখানে ছিল। পরে আমরা শুনেছি যে ব্যাপারটা আপনারা কি, অনেকে বলেছেন এটা ভালোভাবে নেন না, অনেকে, সেইটা আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ছাত্র উপদেষ্টা 2 জন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ সাহেবের পদত্যাগ চেয়েছিলেন, অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও পদত্যাগ চেয়েছিলেন। অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। আপনাদেরকেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন? আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন? আপনারা কি তাকে চান? কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি, অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপির আছে নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর ইউনূসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা? যে 3 জন উপদেষ্টা পদত্যাগ আপনারা চেয়েছিলেন, তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন, বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছেন? এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা একটা গুঞ্জন। এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে, এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই। এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা। জি, তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি? কোনো সময় কোনো দাবি করেছি? তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন? তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে লাভ কি? কিন্তু আমরা বলে এসেছি যে না, আপনাকে থাকতে হবে। এদেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে, এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম, যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে, জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি
সসম্মানে বিদায় নিতে পারবেন, কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন? তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন। ডক্টর হোসেন, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে? বিরক্ত কার উপরে উনি আসলে? না, বিএনপির দাবি দেওয়া তো কিছুই নেই, দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে, যে ইলেকশনটা ওনাকে করতে হবে। আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি, আমরা বিচারের সমর্থন দিচ্ছি, তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে যুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার, বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয়, এবং একটা আরেকটাকে কোনো ধরনের হ্যাম্পার করবে না। অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ, রোড ম্যাপ এটা বলেছি। আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে 26শে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি থেকে রোজা, ফেব্রুয়ারি পরে, রোজার পরে প্রায় 1.5 মাস 2 মাস লাগে রোজা থেকে ইয়া হতে, একটু নর্মাল সবকিছু হতে। এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলো আসবে। অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না। নির্বাচনের মৌসুম শীতকালে, সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য হবে। আপনারা একটা ডেট চাইতেছেন এবং 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন? মানে না, আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন। এখানে তো প্রফেসর আলী রিয়াজ, তিনি তো এই উপদেষ্টা কমিটির কেউ না, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না কারা এখানে থাকবেন। সেখানে আমরা 3 জন যে উপদেষ্টার কথা বলেছি বিতর্কিত, সেটা তারা খুঁজে বের করবে। ওকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই কথা কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইছিলেন না? যেটা আমরা এর আগেই যখন আমাদের এই গুঞ্জন ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চায়, তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু সেই সময়টাই দিতে পারে নাই। যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে, সেই দিন কিন্তু প্রথম আমাদেরকে ডেকেছে। ওকে, আমরা সেই ভালো উদ্দেশ্য নিয়ে, আমাদের খোলা মন নিয়ে আমরা আগেও চেয়েছিলাম, দিতে পারে নাই, ওনার ব্যস্ততা থাকতে পারে। যেদিন দিয়েছে আমরা সেই দিনই সেখানে আমরা সাক্ষাৎ করতে গিয়েছি। খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনাপ্রধান। নির্বাচনের 3 মাস, করিডোর বন্দর, এসব বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আর্মির অবস্থান কাছাকাছি। অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না। আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে, বা বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আর্মিরা এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল, ব্যাপারটা কি এরকম? এটা একটা গুঞ্জন। আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নাই। একথা সত্যি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবে, সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন। তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না, মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি। এখানে যে কথা বলা হচ্ছে, যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে, আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা উশিলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা দেখছি
যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা করে আমরা হয়তো এটার সিদ্ধান্ত নিয়েছি যে এটা সম্পূর্ণ বানোয়াট। আমাদের সাথে কোনো পরামর্শ হয় নাই। না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা শুনছি যে সেনাপ্রধান প্রথম যখন আসলে মানে সেনাপ্রধান অফিসারদেরকে কি বলেছেন কয়েকদিন আগের দরবারে, সেটা আসলে আমরা ভেরিফাই করতে পারিনি। পত্রপত্রিকা যদিও লিখেছে নানা রকম, কিন্তু সেনাপ্রধান রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউর মধ্যে তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে তিনি নির্বাচন চান, অর্থাৎ এই সরকার ক্ষমতা গ্রহণের 18 মাসের মধ্যে। সেটা মোটামুটিভাবে এই বছরের ডিসেম্বরটার মধ্যে যায়। এই কথা আবার তিনি বলেছেন বলে আমরা শুনেছি, বা তিনি আসলে ডিসেম্বরের মধ্যেই আসলে নির্বাচন চান। তার এই বক্তব্য, যেখানে আসলে সংস্কার বা অন্যান্য বিচার যেগুলির ব্যাপারে আসলে অনেকেই প্রশ্ন করছেন, তাইলে কি জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র এই নির্বাচনটাকে সামনে রেখেই হয়েছে? সেই ক্ষেত্রে কি মানে ওইটা মনে করা একটু স্বাভাবিক না যে বিএনপির সাথে এই সেনাপ্রধানের বা সেনাবাহিনীর উপরের দিকে যারা আছে তাদের একটা সংযোগ বা আমি আপাত বলবো না, মানে তাদের একটা বোঝাপড়া হয়েছে, ওরকম কি মনে করা যায় না? আমার জানা মতো সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনীর প্রধানের সাথে বিএনপির এই ধরনের কোনো সমঝোতা হওয়ার জন্য বৈঠক বা কোনো রকমের আলোচনা হয়নি। এখন সেনাবাহিনী প্রধান যদি কোনো বিষয়ে একটা মতামত প্রকাশ করে, সেটা তো ব্যক্তি হিসাবে করতেই পারে। আর আমরা তো সেনাবাহিনীর প্রধান এই কথা বলার অনেক আগে থেকেই আমাদের দাবিটি আমরা করে আসছি সব সময়, যে আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং সংস্কারও আমরা সমর্থন করছি। তবে সব সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে শেষ করা যাবে না, এটা চলমান বিষয়। শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো অতি দ্রুত শেষ করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য আমরা কিন্তু প্রথম থেকেই চাপ দিয়ে আসছি। ওকে, অন্য একটু প্রসঙ্গে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিটিং করছেন, তৃণমূলের মিটিং করছেন, বক্তৃতা দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু মনে করেন না যে জনাব তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন, তাইলে দলের নেত্রী কর্মী তাদের মধ্যেও একটা মানে কি বলবো, এক ধরনের প্রাণচাঞ্চল্য আরো বেশি সৃষ্টি হতো এবং দেশের মাটি থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হতো? আমাদের সহজ প্রশ্ন, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে? আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে, তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে। যেমন জোবায়দা রহমান আসছে দেশে, তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন, এখনো অপেক্ষা করছে। এই যে প্রসেস, এইটা কিন্তু এখনো বাকি আছে। তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন, তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করেই তিনি ঢাকায় ফিরতে চান। এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা, দেশের জনগণ প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নেবেন, ততই দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। ডক্টর হোসেন, উনি যদি কোনো রকম কোনো আইনের থাকেও, উনি আইনের মোকাবেলা বিদেশ থেকে করতে চান না, বিদেশ থেকেই করতে চান, দেশ থেকে করতে চান না, এটা কি কোনো রিজন আছে? উনার কি বাংলাদেশের বিচার বিভাগ বা আইন আদালতের প্রতি আস্থা ওরকমই নাই যেরকম ছিল না শেখ হাসিনার আমলে? না, সম্পূর্ণ আস্থা আছে। কেননা হাইকোর্ট লেভেলে তারেক রহমানের পক্ষে রায় হয়েছে। রাইট, এখানে নিয়ম মতো আপিল করতে পারে কোন পার্টি। আপিল হচ্ছে কিনা এটার একটা সময় সীমা আছে, এই সময়ের মধ্যে যদি আপিল না হয় তাহলে ওই হাইকোর্টের রায় বহাল হবে। এটা দেখার জন্য আমার বিশ্বাস যে তারেক রহমান এখনো দেশে ফিরছে না। ওকে, কিন্তু তিনি তো প্রকৃতপক্ষে এই লন্ডন থেকেই বিএনপিকে নেতৃত্ব দেওয়া, জনগণকে নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু বহুদিন যাবতীয় করে আসছেন এবং জনগণ তা গ্রহণ করেছে।
না, সেটা তো একটা আলাদা পার্সপেক্টিভ ছিল যে শেখ হাসিনার আমলে উনি তো দেশে ফেরাটা, আমারও কথা হয়েছিল তার সঙ্গে, সেখানেও তিনি বলেছিলেন যে, আমি শেখ হাসিনার আমলের কথা বলছি, যে সেখানে তার এই ভয় ছিল যে, বা শঙ্কা ছিল, আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের, অন্যায় রায় দেওয়ার, এরকম নানা ধরনের। এখনো কি উনি এই শঙ্কাটার মধ্যে আসেন কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা ওনার খালাস হয়েছে, এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা, সেই জন্য ইনি অপেক্ষা করবেন, এপিলেরও কিছু সময় আছে, আবার নতুন মামলা উদ্ভূত করানোরও কিছু সময় আছে। আপনারা রাজনীতিবিদ, আপনি এটা আরো খুব ভালো করে জানেন, মামলা মোকদ্দমা তো থাকেই। সো মানে ঘরের ছেলে ঘরে ফিরবে না কেন? হ্যাঁ, না, ঘরে ফিরবে। ঘরে ফেরার জন্য সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত, আমরাও চাই। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে। এর আগেই আপিল বিভাগের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমি একটু খালেদা জিয়ার প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা যতটা দেখেছি যে চিকিৎসার কারণে, ক্রমাগত কেয়ারের কারণে আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ, পারিবারিক বলয় ও স্বজনদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। রাজনীতিতে তিনি এখনো সক্রিয় হন নাই। বেগম খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি রাজনীতিকে অপশন নেবেন, নাকি এখনকার মতোই এক ধরনের মানে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে দলে থেকে যাবেন? বেগম খালেদা জিয়া বর্তমানেও আমাদের চেয়ারপারসন, আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং লন্ডন থেকে তার ভূমিকা সে পালন করছে। বেগম খালেদা জিয়া হয়তো যেদিন থেকে প্রয়োজন মনে করবে যে তিনি বাংলাদেশে সরাসরিভাবে ওপেনলি রাজনীতি শুরু করবেন, আমরা দৃঢ় বিশ্বাস করি সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা এই সিদ্ধান্ত দিতে পারবো না, তবে আমরা আশা করি যে তিনিও সক্রিয় হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তারেক রহমান নিজে এসে বাংলাদেশে দলকে নেতৃত্ব দেবেন। আমি জানি না এই প্রশ্নটা অনেকেই করছেন, মানে অনেকে আবার একথাও বলছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর সেই অর্থে সক্রিয় হচ্ছেন না, তিনি আর রাজনীতিতে মানে সে থাকছেন না। উনি কি এইরকম কোনো উপসংহারে কি পৌঁছানো যায় যে তিনি আর রাজনীতিতে থাকছেনই না বা থাকছেনই, ওরকম কোনো কথা কি? না, আমরা যারা এই বাংলাদেশে থেকে রাজনীতি করছি, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত এ পর্যন্ত বেগম জিয়া বা অন্য কেউ দেয় নাই যে বেগম জিয়া আলটিমেটলি রাজনীতি করবে না, এটা কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দেয় নাই। তাই আমরা আশা করছি, জনগণ আশা করছে, বেগম জিয়াও আরো একটু সুস্থ হয়ে সরাসরি নির্বাচনে এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন। ঠিক একইভাবে তারেক রহমানও দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন। আরেকটা প্রসঙ্গে যাই, সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে এনবিআর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে, তারা এই আন্দোলনের বিরুদ্ধে, এইসব আন্দোলনের বিরুদ্ধে, সচিবালয় আন্দোলনের বিরুদ্ধে, এনবিআর বন্দর অঞ্চল করা আন্দোলনের বিরুদ্ধে। এসব নিয়ে বিএনপির অবস্থানটা কি? কেন এই ধরনের আন্দোলন, মানে এই প্রশ্নটা হচ্ছে, এই ধরনের আন্দোলন সংগ্রামে আসলে বিএনপি প্রতি সরকারি কর্মচারী নেতা, বিএনপি প্রতি শ্রমিক নেতারাই ফ্রন্টলাইনার, বিএনপি প্রতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এসব আন্দোলনে সক্রিয় বলে অনেকে অভিযোগ করছেন। বিএনপির এগুলিতে অবস্থান কি? এনসিপি স্পষ্ট বলেছেন, এনসিপি নেতৃবৃন্দ, যেমন আমি আব্দুল হান্নান মাসুদ বলে এনসিপির একজন নেতা আছেন, তিনি বলছেন আজ সচিবালয়ে এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছে বিপ্লব ওখানেও হবে। হাসান আব্দুল্লাহ বলছেন জনদুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কুসম্পর্কে সচেতন থাকুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনাদের বিএনপির কি অবস্থান? আমরা এই সরকারের মধ্যে অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া উত্থাপন করছে এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে নানা রকমের মিছিল মিটিং, এগুলোর সাথে আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপি কোনো রকমে জড়িত নই। এটা পেশাভিত্তিক সংগঠনগুলো তাদের স্বার্থে তারা এই সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করছে, এটা তাদের বিষয়।
এ ব্যাপারে এগুলো রাজনৈতিক নয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় আসছে, যে সকল সমস্যা সামনে আসবে সেই সমস্যাকে দৃঢ়ভাবে তারা যৌক্তিকভাবে সেগুলো সমাধান করবে, তাহলেই এই সকল সমস্যা কেটে যাবে বলে আমার বিশ্বাস। আমরা রাজনৈতিকভাবে এখানে কোনো পক্ষে আমরা নই। অনেকেই বলতেছেন যে বিচারাঙ্গনে, নির্বাচন কমিশনে, সচিবালয়কে যারা নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ সিনিয়র আমলাদের মধ্যে সবাই বিএনপির লোক, অল্প কিছু জামাতের লোক আছে আর প্রত্যেকটি জায়গায় বিএনপির লোক। বিচারাঙ্গনে যারা আসলে ট্রায়াল আদালতে যারা বিচার করতেছেন তারা বিএনপির পছন্দে আসতেছেন। অ্যাটর্নি জেনারেল সরাসরি বিএনপির রাজনীতিতে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন আসলে বিএনপির ইচ্ছা কি, বিএনপির ভাবনা কি, সেইটাই আসলে খেয়াল করতেছে। তার ফলে এসব জায়গাগুলিকে পুনর্গঠন না করলে একটা ভালো নির্বাচন হবে না, ভালো একটা সংস্কার হবে না। আপনাদের কি মনে হয়? যেমন ধরেন একটা ছোট উদাহরণ দেয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করেই জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে। এগুলি এক ধরনের আসে না, বার্তা দেয়। অ্যাটর্নি জেনারেলের কথা আমি আগেই বললাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসলে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তো এইসব ক্ষেত্রে কি এটা মনে হওয়ার কারণ আছে যে বিএনপি আসলে সরকারে না থেকেও সরকারকে আসলে কন্ট্রোল করতেছে পুরোপুরি? এই ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটাও গুঞ্জন, এটা আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কেননা হাইকোর্টে সিনিয়রিটি অনুযায়ী সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছে। এখানে কার কি রাজনৈতিক পরিচয় এটা আমাদের জানার কথা নয়, এবং আমরা এই যে বিচারক নিয়োগের ব্যাপারে বিএনপি বা দলীয়ভাবে কোন রকমের ভূমিকা আমরা রাখি নেই। এটা আমাদের বিরুদ্ধে একটা বানোয়াট একটা কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে যে সচিবালয়ে যারা প্রশাসনিক কর্মকর্তা তারা কেউ বিগত 16 বছর ওই যে যারা ফেসিস্ট এবং একাত্মবাদে বিশ্বাস করত তাদের একদম যারা ক্ষয়ের খাচ্ছিল, এক্সপোজ ছিল, তাদেরকে বাদ দিয়ে হয়তো অন্যদেরকে যারা ডিপ্রাইভ ছিল তাদেরকে বিভিন্ন কর্মকর্তার পদে নিয়োগ দিতেছে। এবং ডিপ্রাইভ হইলেই যে তারা বিএনপির ছিল এটার কি প্রমাণ আছে? যে অভিযোগগুলো আনা হচ্ছে এগুলো আমি মনে করি ভিত্তিহীন। যদি অভিযোগ থাকে প্রমাণাদি সহ এগুলো পেশ করা উচিত। আর আপনি যে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সম্পর্কে যেটা বললেন, এখানে সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচনের পরপর দেশের আইন অনুযায়ী মামলা করেছিল এবং ওই মামলাটা ডিল করেন নির্বাচন সংক্রান্ত একটি ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে ব্যারিস্টার তাপস ওখানে এটাকে শেষ করে দিতে পারত, না করে হাইকোর্ট থেকে ওই মামলাটাকে স্থগিত করেছে। এবং ইশরাক যখন এই মামলাটা গিয়ে উত্থাপন করেছে তখন এখানে যে অন্য পক্ষ উপস্থিত হওয়ার জন্য হাইকোর্টেও উপস্থিত হতে পারে না, যেহেতু ব্যারিস্টার তাপর পালিয়ে গেছে এবং সে পালানো অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে না। যখন হাইকোর্ট থেকে এটাকে খারিজ করে দিয়ে তাদের নির্দেশে ছিল যে নির্বাচন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে, যেহেতু সেখানেও ব্যারিস্টার তাপসের পক্ষে ব্যারিস্টার তাপসও ছিল না, কোনো আইনজীবীও রাখতে পারে নাই। তো এই রায়টা দেওয়ার পরে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই গেজেট করা ছাড়া। এটা কোনো নির্বাচন কমিশন গায়ের জোরে করেছে এটা আমরা মনে করি না, বরং সরকারের পক্ষ থেকে কোন আইনে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল এই পক্ষে রায় দেওয়ার পরে কেন শপথ গ্রহণ করালো না,
এটা হলো আমাদের পাল্টা প্রশ্ন, আমরা এটা বুঝতে পারছি না। এখানে সরকার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটার আইনি জটিলতাগুলি এখনো নিষ্পন্ন হয় নাই, তারা ল মিনিস্ট্রি থেকে এটার ভেটিং করতে উনি বলছেন, ল মিনিস্ট্রির অনুমোদন চাইছেন, কারণ হাইকোর্টে আরেকটা মানে ঠিক মামলা না, একটা সাবজেক্ট ম্যাটার পেন্ডিং আছে এইটার বৈধতার ব্যাপারে, যেহেতু এইটা আসলে পুরোপুরি সুরাহা হয় নাই। না, এটা কিন্তু মন গড়া ব্যাখ্যা। আচ্ছা, আইনে বলে নির্বাচন ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছে, তারপরে নির্বাচন কমিশন স্বাধীন, তারা গ্যাজেট করার পরে সরকার শপথ গ্রহণ করাবে, এটাই আগের ট্রেডিশন। ওকে, কিন্তু এটা সরকার রক্ষা করতে পারলো না। আমি একটু এই প্রসঙ্গে একটু আবার জাতীয় নাগরিক পার্টির কথায় আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা দাবি দেওয়া সামনে রাখছে। তাদের সর্বশেষ দাবি হচ্ছে আওয়ামী লীগ আমলের 15 বছর অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা সেই দাবির সাথে আসলে একমত কিনা? ওই যদি আওয়ামী লীগের আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয়, কেউ কেউ বলতেছেন, আপনারা কি মনে করেন? যদি ছোট জি, একটু ডিস্টার্ব হচ্ছে। জি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ আমলের 15 বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এনসিপি বলতেছে যে এই সব নির্বাচনই বাতিল করতে হবে, কারণ এই নির্বাচনে আসলে কোনো বৈধতা নাই। আমরা জানতে চাইছিলাম যে এই ঢাকা দক্ষিণের মেয়রের সিটে বসাটা ওই আমলের নির্বাচনের উপর ভিত্তি করে যতই আদালত এটা বলুক, সেটা কেন এত ইম্পর্টেন্ট, সেটা সম্মানজনক কিনা বিএনপির জন্য? না, এটা তো সে সময় চ্যালেঞ্জ করা হয়েছে যে ঢাকা দক্ষিণের নির্বাচন সঠিক হয় নাই, আর সেটার সিদ্ধান্ত দেওয়ার মালিক তো হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল। ওকে, আচ্ছা, আপনি সেইখানে বলতেছেন যে নির্বাচনের ট্রাইব্যুনাল যেহেতু তাকে বলছে, সুতরাং তাকে আসলে শপথ পড়াতেই হবে, এটাই আইনের ব্যাখ্যা। হাওয়েভার আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে বা হতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, এই দাবি সমর্থন করেন কিনা? শতকরা 29% এই দাবিকে সমর্থন করেছেন, শতকরা 71% এই দাবিকে সমর্থন করে নাই। 61,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা? অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আতাত তৈরি হয়েছে, আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি। আপনি যদি একটু বলেন দেশের যুদ্ধ পরিস্থিতি এবং আওয়ামী লীগের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন কিনা? এটা সম্পূর্ণ বানোয়াট, এবং এটা যারা মনে করছে যে এখন ইলেকশন হলেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে, যারা এটা সহ্য করতে পারছে না, তারা এইসব নানা ধরনের গুঞ্জন সৃষ্টি করছে। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা হবে, এটা কেউ চিন্তাই করতে পারে না। বিএনপির মতো কেউ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে এটা বলতে পারবে না। আমরা 16 বছর যাবৎ নির্যাতিত। বেগম খালেদা জিয়া মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হইয়া জেলে, আমরা সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে জেলে গিয়েছি এবং মামলার শিকার হয়েছি।